স্বপ্ন ভাঙার শব্দ। পর্ব ১। শহরের ব্যস্ততম ফ্লাইওভারের ওপর দিয়ে যখন একটি কালো রঙের পাজেরো গাড়ি তীব্র বেগে ছুটে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নিচের অতল অন্ধকারের দিকে তাকিয়েছিল। নিচে হাজার হাজার গাড়ির হেডলাইট যেন এক একটা জোনাকির মতো জ্বলছে। বাতাসের ঝাপটায় তার শার্টের বোতামগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম। আরিয়ানের হাতে একটি দুমড়ানো মুচড়ানো বিয়ের নিমন্ত্রণপত্র, তাতে সোনালি অক্ষরে লেখা, নীলা ও ফারহানের শুভ পরিণয়। আরিয়ান বিড়বিড় করে বলল, নীলা, তুমি বলেছিলে স্বপ্ন ভাঙলে কোনো শব্দ হয় না, কিন্তু শোনো, আমার কানে এখন এক বিকট চিৎকার বাজছে। এটা আমার ভেতরকার সবটুকু বিশ্বাসের চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীলা নামটি। আরিয়ান ফোনটা রিসিভ করল না, বরং এক অদ্ভুত শীতলতায় ফোনটা পকেটে পুরে সে অতীতে ফিরে গেল, যেখান থেকে এই ধ্বংসলীলার শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। লাল ইটের এই স্থাপত্যটি যেন শত বছরের ইতিহাস আর হাজারো বিচ্ছেদের সাক্ষী। ঘড়িতে তখন বিকেল 4:15। আরিয়ান করিডোরে পায়চারি করছে। তার পরনে একটা সাদা শার্ট, যা ইস্ত্রি করা হলেও কলারের কাছে কিছুটা তালি দেওয়া। মধ্যবিত্তের আভিজাত্য বজায় রাখার এক করুণ চেষ্টা। সে আজ নীল রঙের একগুচ্ছ অপরাজিতা ফুল সংগ্রহ করেছে। নীলা অপরাজিতা খুব পছন্দ করে। আরিয়ান জানে আজ নীলার মন ভালো নেই। গত কয়েকদিন ধরে তাদের ফোনে কথা খুব কম হচ্ছে। নীলা বারবার কল কেটে দিচ্ছে অথবা বলছে, ব্যস্ত আছি, পরে কথা বলি। এই ব্যস্ততা শব্দটা আরিয়ানের কাছে এখন বিষের মতো লাগে। সে জানে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ বাস্তবতা। প্রায় 1 ঘন্টা পর নীলা এলো। তার পরনে একটা ধূসর রঙের সালোয়ার কামিজ, চোখে সেই চিরচেনা কাজল নেই, ঠোঁটের কোণে নেই সেই আলগা হাসি। সে যেন এক জ্যান্ত লাশ, যা কেবল বাধ্য হয়ে হেঁটে আসছে। এত দেরি কেন নীলা? আরিয়ান এগিয়ে গিয়ে ফুলগুলো বাড়িয়ে দিল। নীলা ফুলের দিকে তাকালো না। সে এক মুহূর্তের জন্য আরিয়ানের চোখের দিকে চেয়েই দৃষ্টি সরিয়ে নিল। তার স্বরে এক অদ্ভুত কাঠিন্য। সে বলল, ফুলগুলো সরিয়ে রাখো আরিয়ান, এগুলো এখন আর আমার ওপর মানায় না। আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে হাসার চেষ্টা করে বলল, এত সিরিয়াস কেন তুমি? চলো হলের পেছনের সেই পুরনো বটতলায় বসি। আজ বাতাসটা খুব সুন্দর। বাতাস সুন্দর নয় আরিয়ান, বাতাসটা আজ খুব বিষাক্ত। নীলা থামল না। সে বলতে থাকল, বাবা আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সামনের শুক্রবার আমার বিয়ে। পাত্রের নাম ফারহান চৌধুরী। লন্ডনে পড়াশুনো করেছে, এখন বাবার বিশাল টেক্সটাইল সাম্রাজ্য সামলাচ্ছে। আরিয়ানের হাত থেকে অপরাজিতার গুচ্ছটি মাটিতে পড়ে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো চারপাশের সবকিছু হঠাৎ থেমে গেছে। মানুষের কোলাহল, রিকশার টুংটাং শব্দ, সব যেন এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। সে কেবল নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাচ্ছিল। শুক্রবার মানে আর মাত্র 5 দিন পর? আরিয়ানের কণ্ঠস্বর ছিঁড়ে আসা সুতোর মতো শোনাল। নীলা মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি আরিয়ান। বাবাকে বলেছি তোমার কথা, বলেছি তুমি বিসিএস দিচ্ছ, তোমার রেজাল্ট ভালো, তুমি একদিন অনেক বড় হবে। কিন্তু বাবা শুধু একটা কথা জিজ্ঞেস করেছেন, আজকের এই মুহূর্তে আরিয়ানের হাতে কি আছে? ও কি পারবে নীলার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে? ও কি পারবে তার ছোট বোনের পড়াশোনার দায়িত্ব নিতে? আমি কোনো উত্তর দিতে পারিনি আরিয়ান। আমি হেরে গেছি। আরিয়ান এক পা পিছিয়ে গেল। সে যেন এক অচেনা নীলাকে দেখছে। তুমি কি সত্যিই চেষ্টা করেছ নীলা, নাকি তোমার অবচেতন মনও চাইছিল এই দারিদ্র্যের শিকল থেকে মুক্তি পেতে? তুমি কি সেই জাঁকজমকপূর্ণ জীবনের লোভে পড়ে গেলে না, যা আমি তোমাকে কোনোদিন দিতে পারবো না? নীলার চোখে এবার জল টলমল করে উঠল। সে চিৎকার করে বলল, হ্যাঁ, আমি লোভী। আমি ক্লান্ত এই সস্তা জীবন নিয়ে। আমি ক্লান্ত বাসের হ্যান্ডেল ধরে ঝুলে তোমার সাথে দেখা করতে আসতে। আমি ক্লান্ত মাস শেষে টিউশনির টাকার জন্য অপেক্ষা করতে। ভালোবাসা দিয়ে কি হাসপাতালের বিল দেওয়া যায় আরিয়ান? ভালোবাসা দিয়ে কি ছোট বোনের উজ্জ্বল ভবিষ্যৎ কেনা যায়? তুমি স্বপ্ন দেখো, কিন্তু বাস্তবতাকে চেনো না। আরিয়ান হাসল, এক ভয়াবহ বিষাদ মাখা হাসি। সে পকেট থেকে তার ভাঙা মোবাইলটা বের করে দেখল, সেখানে একটা মেসেজ এসেছে। সে তার কাঙ্ক্ষিত সরকারি চাকরির ভাইভাইয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এই খবরটা সে আর নীলাকে দিতে চাইল না। সে বুঝল নীলা কেবল তার সফলতাকে ভালোবাসত, তার সংগ্রামকে নয়। আরিয়ান নিচু হয়ে মাটি থেকে অপরাজিতা ফুলগুলো কুড়িয়ে নিল। সেগুলো এখন ধুলোয় ধূসরিত। সে বলল, তুমি ঠিকই বলেছ নীলা, আমি বাস্তবতাকে চিনি না। আমি চিনতাম কেবল তোমাকে। আমি ভাবতাম আমার পৃথিবীটা তোমার চোখের মণিতে সীমাবদ্ধ।
কিন্তু আজ বুঝলাম সেই মণিটা আসলে এক আয়না, যা কেবল নিজের স্বার্থটাই ভালো চেনে। আরিয়ান ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে গেল। খুব কাছে গিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি যখন রাজপ্রাসাদে থাকবে নীলা, তখন মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে জানালার দিকে তাকিয়ে থেকো। বাতাসের শোঁ শোঁ শব্দে তুমি একটা কান্না শুনতে পাবে। ওটা বাতাস নয়, ওটা হলো আমার স্বপ্ন ভাঙার শব্দ। তুমি হয়তো ভাবছো তুমি জিতে গেছো, কিন্তু মনে রেখো, অভিশাপ কোনোদিন ফিরে যায় না। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তার চোখের জল গাল বেয়ে শাড়ির আঁচলে মিশে যাচ্ছে। সে একবারও পেছনে ফিরে তাকালো না। তাকালে হয়তো সে দেখতে পেত আরিয়ান সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ান আকাশের দিকে তাকালো। গোধূলির আকাশটা এখন রক্তের মতো লাল। এই ঢাকা শহরে প্রতিদিন কত শত স্বপ্ন ভাঙে, কত শত প্রেমিকা ফারহানদের হাত ধরে চলে যায়। কিন্তু আরিয়ান জানে সে সাধারণ কোনো প্রেমিক নয়। তার ভেতরকার এই নিঃশব্দ হাহাকার একদিন এক বিশাল আগ্নেয়গিরিতে পরিণত হবে। আরিয়ান একা হাঁটতে হাঁটতে টিএসসির মোড়ে চলে এলো। সেখানে এক অন্ধ ভিক্ষুক গান গাইছিল, আমি একদিন থাকব না, এ আকাশ আমায় খুঁজবে না। আরিয়ান তার পকেটের শেষ 100 টাকার নোটটা ভিক্ষুকের হাতে দিয়ে দিল। তার এখন আর কোনো টাকার প্রয়োজন নেই, কোনো মায়ার প্রয়োজন নেই। তার প্রয়োজন কেবল এক দীর্ঘ নীরবতার। সেদিন রাতেই আরিয়ান তার মেসে ফিরে গিয়ে তার ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লিখল, আজ থেকে আরিয়ান মৃত। জন্ম নিল এক নতুন প্রতিচ্ছবি, যার হৃদয়ে দয়া নেই, মায়া নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। সে জানত না এই শূন্যতাই তাকে একদিন এক ভয়ঙ্কর খেলার নেশায় মত্ত করবে।